স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছে রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের এমপি পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। কুয়েতে দণ্ডিত হওয়ায় তার বিষয়ে এমন সিদ্ধান্ত এসেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে আটক ও ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার পর পদ হারানোর ঘটনা এটি প্রথম। নির্বাচন কমিশন বলছে 90 দিনের মধ্যেই 0 আসনে ভোট হবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। কাজী শহীদ ইসলাম পাপুল এখন আর জাতীয় সংসদের সদস্য নন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুয়েতের আদালতে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে 4 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় তার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরবি ও ইংরেজিতে লেখা 61 পৃষ্ঠার রায়ের কপি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকারের দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। জাতীয় সংসদের যেটুকু করার সেটা করা হয়েছে। জাতীয় সংসদ থেকে সবাইকে কমিউনিকেট করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলছেন সংবিধান বিশেষজ্ঞরা। সাজা যে দেশেই হোক না কেন সেটা কিন্তু খুব একটা গুরুত্ব বহন করে না। সাজা মানে সাজা। আজ পার্লামেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি এটি অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। কারণ যে দেশে সাজা সে পেয়েছে সেই দেশে বিচার ব্যবস্থা ব্যাপারে কোনো প্রশ্ন কখনো ওঠেনি। সুতরাং সেই অর্থে যেহেতু সেই দেশের আদালত দ্বারা সেই নৈতিক স্খলনজনিত একটি অপরাধে সাজাপ্রাপ্ত হয়েছে, সুতরাং তার সদস্যপদ থাকতে পারে না। সংসদ সচিবালয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী 90 দিনের মধ্যেই 0 পদে নির্বাচন হবে, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। শূন্য ঘোষণার তারিখ থেকে হতেছে 90 ওখান থেকে চিঠি পাওয়ার পরে 90 দিনের মধ্যে নির্বাচন করবে। যদি এরকম কোনো দৈব দুর্বিপাক না ঘটে তাহলে অবশ্যই করবো। অর্থ ও মানব পাচারের দায়ে গেল 28 জানুয়ারি এমপি পাপুলকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দেন কুয়েতের আদালত। একই সঙ্গে আদালত তাকে 19 লাখ কুয়েতের রিয়াল বা 53 কোটি টাকা জরিমানা করে। এর পরপরই পাপুলের অপরাধ ও সাজা সম্পর্কে জানতে স্থানীয় দূতাবাসকে নির্দেশ দেয় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ধারাবাহিকতায় পাপুলের রায়ের কপি, তার অপরাধ নিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর এবং তথ্যপাত্র ঢাকায় পাঠায় স্থানীয় বাংলাদেশ দূতাবাস। মানব ও অর্থ পাচারের অভিযোগে গেল বছরের 6 জুন পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের পুলিশ। এরপর থেকেই তিনি সে দেশের কারাগারে বন্দী। তার সম্পদের পাহাড় নিয়ে দেশেও অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন, দুদক। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর কারণে প্রায় 1 বছর বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় মে মাসের 3য় সপ্তাহ থেকে শ্রেণীকক্ষে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 24 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হবে পাঠদান। তবে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত 28 ফেব্রুয়ারির পর। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। টানা প্রায় 1 বছর ধরে প্রাণহীন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, অবশেষে যা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়ে সোমবার ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানান, সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয় খুলে দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তুতি নেওয়ার কথা। জানান, দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী 17 মে থেকে হল খুলে দেওয়া হবে, আর 24 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণীকক্ষে শুরু হবে সরাসরি পাঠদানও। বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান পবিত্র ঈদুল ফিতরের পর 24 মে থেকে শুরু হবে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলো, আবাসিক হলগুলো তার 1 সপ্তাহ আগে অর্থাৎ 17 মে খুলে দেয়া হবে। শিক্ষামন্ত্রী জানান, সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয় খোলার আগে সব শিক্ষক ও শিক্ষার্থীকে টিকা নেওয়ার কথা। আর আগামী 24 মের আগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম পরীক্ষা নেওয়া যাবে না বলেও জানান মন্ত্রী। সকল ধরনের পরীক্ষা এই সময়টা বন্ধ থাকবে। সব পরীক্ষাই হবে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবার পরে। এদিকে সকালে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে খোলা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেন। এজন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটির কথাও বলা হয়, যার বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। আমরা এই সপ্তাহে না হলে আগামী রবি সোমবারের মধ্যে ইনশাল্লাহ আমরা বসে একটা প্রিসাইজলি বলছে সব কনসালটেন্ট এবং এক্সপার্ট এবং
ল এনফোর্সিং বা অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়েই বসতে। আমরা আশা করি 5-6 দিনের মধ্যে বসে একটা আলোচনার ব্যবস্থা করব। মহামারীর কারণে গত বছর 17 মার্চ থেকে বন্ধ ছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দফায় দফায় যার সময় বেড়েছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। হলে উঠতে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে নারাজ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। হল খোলার দাবিতে প্রশাসনকে আলটিমেটাম দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। ঢাবি শিক্ষার্থীদের এমন অবস্থানে কাল ডাকা হয়েছে একাডেমিক কাউন্সিলের সভা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে হলে ওঠা শিক্ষার্থীরা বলছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে হল ছাড়বেন না তারা। আরও জানাচ্ছেন সজল দাস। আবাসিক হল খোলার দাবিতে কদিন ধরেই আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা কর্মসূচি। জোর করেই হলে ঢোকার চেষ্টা শিক্ষার্থীদের। পরে 72 ঘন্টার সময় বেঁধে হল খোলার আলটিমেটাম। পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার বৈঠকে বসার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সেক্টরগুলো পুরোপুরি খোলা আছে। ওনারা আলোচনায় বসুক এবং দ্রুত একটা সিদ্ধান্তে আসুক। কালকের একাডেমিক কাউন্সিলের সামনে সকল তথ্যগুলো নিতে হবে, তারপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সমন্বিত সিদ্ধান্তের বাহিরে প্যান্ডেমিক পিরিয়ডে যাওয়ার সুযোগ কম। এদিন জরুরি সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী। পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিসিএস পরীক্ষা পেছাতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। শ্রেণীকক্ষে পাঠদান পবিত্র ঈদুল ফিতরের পর 24শে মে থেকে শুরু হবে। সব পরীক্ষাই হবে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবার পরে। তবে শিক্ষামন্ত্রীর আহ্বান মানতে নারাজ শিক্ষার্থীরা। ফেব্রুয়ারিতেই হলে উঠতে চায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়েও হয়েছে অবস্থান কর্মসূচি। সকাল 10টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেয়া হলেও তা মানেননি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরং দুপুরে বন্ধ থাকা ছাত্রী হলগুলোরও তালা ভেঙে প্রবেশ করেন আন্দোলনকারীরা। তারা আমাদেরকে হলে ঢুকতে দিচ্ছিল না। মামারা যেহেতু ভিতরে চলে গিয়েছেন, তো তালা ভাঙা ছাড়া আমাদের আসলে কোনো উপায় ছিল না। আমরা হলেই থাকবো, যেহেতু আমরা গেরুয়া থাকতাম। গেরুয়া হচ্ছে আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা আমাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুক। নিরাপত্তার পাশাপাশি আবাসিক হল না খুলে অনার্স ফাইনাল ও মাস্টার্স পরীক্ষা নিয়েও দুশ্চিন্তায় তারা। শিক্ষামন্ত্রীর বক্তব্যে উচ্চশিক্ষা কবে থেকে শুরু হতে পারে আবারও সে বিষয়ে স্পষ্ট ধারণা মিলেছে, কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভাগ ভেদে অনার্স ফাইনাল এবং মাস্টার্সের পরীক্ষা নিচ্ছে, যে কারণে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন স্থানে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। তাই শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই ভাবতে হবে। সজল দাস, নিউজ 24, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সাভার। আজ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। অন্যদিকে ঘোষিত 40, 41 ও 42তম বিসিএস পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 43তম বিসিএস বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। নিউজ 24কে এ তথ্য নিশ্চিত করেন তারা। কালকে থেকে সকল পরীক্ষা সরকারের সিদ্ধান্তর ধারাবাহিকায় এটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। শিক্ষার্থীদের একটু ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানাবো এবং তাদের বুঝতে হবে যে তাদের নিজেদের জীবন এবং নিরাপত্তার জন্য স্বার্থে এটা করা হচ্ছে। মাননীয় মন্ত্রী বিসিএস পরীক্ষা পেছানোর বিষয়টি বলেছেন, মাননীয় মন্ত্রীর সাথে আলাপ আলোচনা ক্রমে সেটি ঠিক করবে। তবে সেটা তো শুধু 43তম বিসিএস এর ক্ষেত্রে প্রযোজ্য, কারণ 41 এবং 40 এটি গত বছরের বিষয়। 43 সম্পর্কে আমরা মাননীয় মন্ত্রী এবং অন্যান্য সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে সরকারের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে অবশ্যই আমরা সেটি পুনর্বিবেচনা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব সংস্কৃতিকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনকের জন্ম শতবার্ষিকীর বছরে ক্ষুধা ও দারিদ্র্য নির্মূল করে স্বাধীনতাকে আরও অর্থবহ করে তোলার তাগিদ দেন আওয়ামী লীগ সভাপতি। শাহ আলী জয়ের রিপোর্ট।
শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। ভার্চুয়াল প্ল্যাটফর্মে গণভবন থেকে এতে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, 21 ফেব্রুয়ারি শুধু বাঙালির নয়, বরং সারা বিশ্বের প্রতিটি ভাষার মানুষের। আজকে সমগ্র বিশ্বের প্রতিটি ভাষাভাষী মানুষই তা উদযাপন করছে। ভাষা আন্দোলনে জাতির জনকের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার রিপোর্টেই তা উল্লেখিত আছে। আমি জানি না পৃথিবীতে আর কোনো দেশে আর কোনো নেতার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার লেখা কোনো ডকুমেন্ট এভাবে প্রকাশ হয়েছে কিনা, হয়নি। আমি আওয়ামী লীগের নেতাদের বলবো যে ভাষা সংগ্রামের ইতিহাস জানতে হলে এই ডকুমেন্টগুলি সবাইকে পড়তে হবে। শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সুফল প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে চায় সরকার। 25 বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না, একটি মানুষও গৃহহারা থাকবে না, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ এটা আমরা সম্পন্ন করতে পারবো, সেই হিসাব আমরা নিয়েছি। আমাদের উন্নয়নের সকল চিন্তাটা হচ্ছে একেবারে তৃণমূলের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করা। সেখান থেকেই কিন্তু আমরা আমাদের পরিকল্পনা নিচ্ছি এবং সেখান থেকে আমরা কাজ করে যাচ্ছি। আলোচনায় উঠে আসে করোনা প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, সঠিক পদক্ষেপের কারণেই যথাযথ সময়ে টিকা পেয়েছে বাংলাদেশ। টিকাটা আমরা সংগ্রহ করেছি, অনেক দেশ করতে পারেনি, কিন্তু আমি আগাম ব্যবস্থা নিয়েছিলাম বলে এটা সম্ভব হয়েছে। আমরা এটা করছি, কিন্তু সাথে সাথে সবাইকে সুরক্ষিত থাকার ব্যবস্থা রাখতে হবে। এই কারণে যে এটার কার্যকারিতা কতটুকু কি, এটা গবেষণা পর্যায়ে আছে, তবুও অন্তত মানুষকে সুরক্ষা দিচ্ছে। কিন্তু সুরক্ষা দিলেও নিজেকে আরো সুরক্ষিত করতে হবে, কারণ এর দ্বিতীয় ডোজও দিতে হবে। করোনা টিকা নেওয়া হলেও আপাতত সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো সুরক্ষিত করতে হবে, কারণ এর দ্বিতীয় ডোজও। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আজ 23 ফেব্রুয়ারি, বাঙালির ইতিহাসে অনন্য একদিন। আগরতলা ষড়যন্ত্র মামলা মুক্তির পর 69 সালের আজকের দিনে বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সংবর্ধনায় বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। শাহ আলী জয় রিপোর্ট। বাঙালির অধিকার আদায়ে অদম্য শেখ মুজিবুর রহমানকে থামিয়ে দিতে বারবার কারাগারে পাঠিয়েছে পাকিস্তানি শাসক গোষ্ঠী। দেয়া হয়েছে একের পর এক মিথ্যা মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল তেমনই একটি। এ মামলায় 1968 সালে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। অভিযোগ আনা হয় তিনি কয়েকজন রাজনৈতিক কর্মী, সামরিক বেসামরিক কর্মকর্তাদের নিয়ে ষড়যন্ত্র করছেন সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব বাংলাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে। বাঙালির অবিসংবাদিত নেতার বিরুদ্ধে এমন মামলায় ফুঁসে ওঠে এদেশের মানুষ। স্বৈরাচারী আইয়ুব খানের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয় পূর্ব বাংলায়। আমরা সংবিধান ভঙ্গ করে 1969 20 ফেব্রুয়ারি আমরা মশাল মিছিল করি, নগরকে আমরা মশালের নগরীতে রূপান্তরিত করি। আমরা আলটিমেটাম দেই যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি প্রিয় নেতাকে কারাগার থেকে মুক্তি দেওয়া না হয়, আমরা আগুন জ্বালিয়ে দেব। এবং ঠিকই 22 ফেব্রুয়ারি প্রিয় নেতা বঙ্গবন্ধুকে সেই ক্যান্টনমেন্টের থেকে, ফাঁসির মঞ্চ থেকে মুক্তি দেওয়া হয়। আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ ছিলেন তৎকালীন ডাকসু ভিপি। 23 ফেব্রুয়ারির গণসংবর্ধনায় বাংলার অকৃত্রিম বন্ধুকে নতুন উপাধিতে ভূষিত করার ঘোষণা করেন তিনি। 10 লক্ষ লোক হাত উত্তোলন করে সম্মতি দেবার পরে বাংলার জনগণের পক্ষ থেকে আমি বলার সুযোগ লাভ করেছিলাম যে নেতা তার জীবনের যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সেই প্রিয় নেতাকে বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে আজ বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করলাম। এবং বক্তৃতার শেষে যখন ঘোষণা করলাম, এখন আপনাদের সামনে বক্তৃতা করবেন আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতেই পরিচিত। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 21 পদকপ্রাপ্ত বরেণ্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের 78তম জন্মদিনে প্রকাশিত হল অল্প কথার গল্প গান শিরোনামের একটি বই।
রাজধানীর একটি ক্লাবে এই জীবন্ত কিংবদন্তির জন্মদিন উদযাপনের সাথে হয় বইটির প্রকাশনা অনুষ্ঠান, যেখানে উঠে আসবে তার বিখ্যাত গান সৃষ্টির নেপথ্যের গল্প। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সবিজ অঙ্গনের রথী মহারথীরা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। এই মিলন মেলা বাংলাদেশের কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের ৭৮তম জন্মদিন উদযাপনের, যার হাত দিয়ে এসেছে ২০,০০০-এরও বেশি গান। দীর্ঘ ৬০ বছর ধরে যিনি বেতার, টেলিভিশন সহ বিভিন্ন মাধ্যমকে করেছেন সমৃদ্ধ। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০ গানের তালিকায়ও রয়েছে গাজী মাজহারুল আনোয়ারের ৩টি গান। এবার এই কিংবদন্তির ২০,০০০ গান থেকে ২০০টি গান নিয়ে বই প্রকাশ করলেন তার সন্তানরা। উপস্থিত ছিলেন সঙ্গীত ও চলচ্চিত্রের সব নামকরা তারকারা। বিশেষ করে আমাদের সাথে আমাদের মাঝে দীর্ঘদিন থাকবেন। আমি নিজেকে ধন্য মনে করি যে গাজী ভাইয়ের মতো লেখকের আমি অনেক অনেক ছবিতে লিপসিং করতে পেরেছি। শত শত সিনেমা দেখা হয়েছে আমার, তো দেখা যায় যে সিনেমার যেই গানটাই ভালো লাগে সেটাই দেখা যায় যে গাজী আঙ্কেলের লেখা। জীবনের এই সময়ে এসে নিজের সৃষ্টিকে দেশের আপাময় মানুষের কাছে পৌঁছে দিতেই এই প্রয়াস। যে অঙ্গনে আজকে আমার নামটা এখানে এসছে সেটা হলো একটা সাংস্কৃতিক অঙ্গন। সেই বিবর্ণ অবস্থাটাকে কোনো অবস্থাতে মেনে নেওয়া যাবে না। তারই প্রতিবাদ স্বরূপ আমি কিছু কর্ম করে যাচ্ছি বা করছি, এবং যারা আমার এই কর্মটার জন্য এগিয়ে এসছে আমার পাশে এবং যারা এটা প্রচারের জন্য এখানে এসেছেন, আমি তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভাষাচিত্র প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে অল্প কথার গল্পগান শিরোনামের বইটি। পর্যায়ক্রমে তার সব গান গ্রন্থ আকারে প্রকাশ করার কথা জানান তার সন্তানরা। গাজী মাজহারুল আনোয়ারের পরিবার হিসেবে এই উদ্যোগটি নিয়েছি, কিন্তু আমি মনে করি যে আমাদের দেশে আরও যারা কিংবদন্তি রয়েছেন প্রত্যেকেরই আসলে এই উদ্যোগটি নেওয়া উচিত। ওনার যেসব বিখ্যাত গান আছে সেসব গানগুলির পিছনে অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং স্টোরি আছে। এই স্টোরিগুলি শুধু আমরাই কেন শুনবো, এদেশের প্রতিটা মানুষের, প্রতিটা জনগণের, প্রতিটা পরিবারের এই গানগুলির পিছনের ইতিহাস শোনার অধিকার আছে। গীতিকার হিসেবে গাজী মাজহারুল আনোয়ার 5 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও 2002 সালে 21 পদক, 1972 সালে প্রেসিডেন্ট স্বর্ণ পদক, SM সুলতান স্মৃতি পদক, একাধিকবার বাচসাস পুরস্কার সহ অসংখ্য সম্মাননা রয়েছে তার ঝুলিতে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। নোয়াখালীর বসুরহাটে 144 ধারার মধ্যে কাদের মির্জার অনুসারীরা শোক সভার আয়োজন করলেও পুলিশি বাধায় তা পণ্ড হয়ে গেছে। সকাল থেকে বেশ কয়েকবার পৌর মেয়রের অনুসারীরা রূপালী চত্বরে মঞ্চ করে জড়ো হওয়ার চেষ্টা করে। প্রতিবারই র্যাব, পুলিশ তাদের হটিয়ে দেয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছিলেন মেয়র কাদের মির্জা। এদিকে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ও প্রশাসনের 144 ধারায় বসুরহাট পৌর এলাকায় সারাদিন হরতালের আবহ ছিল। বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ। গুরুত্বপূর্ণ সড়কগুলোয় ছিল বিপুল আইনশৃঙ্খলা সদস্যের উপস্থিতি। সকালে কয়েকটি সড়কে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে পৌরসভার প্রবেশ পথ আটকে রাখে অজ্ঞাতরা। পরে পুলিশ সেগুলো অপসারণ করে। তবে আব্দুল কাদের মির্জাকে বহিষ্কার ও সাংবাদিক বোরহান হত্যার বিচার দাবিতে সমাবেশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। এই সমাবেশ করা হয় বসুরহাট পৌর এলাকার বাইরে টেকের বাজার এলাকায়। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার নাম ক্ষমতাসীন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা কমিটির সদস্য তালিকায় থাকায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের এই মনোভাব ব্যক্ত করেন। জানান, অসুস্থ অবস্থায় নিজ গৃহে বন্দী খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় দলের স্থায়ী কমিটির সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের তথ্য গবেষণা উপকমিটিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে সদস্য নিয়োগ করায় বিএনপি দৃঢ়ভাবে মনে করে যে দেশের বিচার বিভাগের ভাবমূর্তি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদের নিরপেক্ষতা যাতে প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাটর্নি জেনারেলেরই উচিত হয় দলীয় পদ কিংবা অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করা। রপ্তানি আমদানির আড়ালে বছরে 64,000 কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এ ঘটনায় কিছু পোশাক মালিক চিহ্নিত বলে জানিয়েছে দুদক।
তদন্তে 4 সদস্যের কমিটিও কাজ করছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশনের কর্মকর্তারাও রয়েছে দুদকের নজরদারিতে। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। আমদানি রপ্তানির আড়ালে আল মুসলিম গ্রুপ বিদেশে অর্থ পাচার করেছে 175 কোটি টাকা। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে শুধু একটি প্রতিষ্ঠানই নয়, এমন একাধিক গার্মেন্টস মালিক বাংলাদেশ থেকে বছরে 64,000 কোটি টাকা পাচার করছে। রপ্তানির আড়ালে ইনভয়েসিং এর মাধ্যমে অর্থ পাচার অনুসন্ধানে গঠন করা হয়েছে 4 সদস্যের কমিটিও। ওভার ইনভয়েসিং এর মাধ্যমে যে অর্থ বিদেশে যায় সেই অর্থ পাচার রোধ এবং এই অর্থের ব্যাপারে অনুসন্ধানের জন্য 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি বা অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। আল মুসলিম গ্রুপ যে তারা এই একই প্রক্রিয়ায় 175 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সহ ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ যাচাই বাছাই করছে দুদক। ওটা তো বোধহয় জাবাকে গেছে আর কি, এখন জাবাকের মধ্যে ঠিক আছে যাচাই বাছাই কমিটি এ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে। এবং সেই একই আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সিঙ্গাপুর 10,000 এবং রোমানিয়া 2,000 বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনার সময় মধ্যপ্রাচ্যে যেমন অনেকে চাকরি হারিয়েছেন, তেমনি আবার নতুন নতুন চাকরির বাজারও তৈরি হচ্ছে। এদিকে আজ রাতেই 4 দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। 24 ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে তার বৈঠক করার কথা রয়েছে। সিঙ্গাপুরে থেকে পেলাম যে আমরা এর মধ্যেই তারা প্রায় 10,000 অতিরিক্ত লোকের চাকরির সংস্থান করবে। আমরা এর মধ্যে ক্রোয়েশিয়া ওই সব দেশও অল্প অল্প, ওখানে বেশি নাই, বাট রোমানিয়াতে আমরা নতুন মিশন খুলেছি। আমেরিকা যাচ্ছি, উই হ্যাভ লট অফ পটেনশিয়াল। আর আমেরিকা তো বড় দেশ, তাদের সাথে যদি আমরা আমাদের সম্পর্ক আরো উন্নত করতে পারি, দিস ইজ এ উইন উইন। ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় সোমবার বিকেল 5টা থেকে ঢাকা খুলনা রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বগি উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। সেটি পৌঁছানোর পর শুরু হয়েছে উদ্ধার কাজ। এর আগে বিকেলে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের পেছনের 2টি বগি কোটচাঁদপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। রেল কর্মকর্তারা জানিয়েছেন, রাতের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 7 জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 366 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 8,356 জনে দাঁড়িয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,43,717 জন হয়েছে। একদিনে আরও 692 জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 4,92,059 জন হয়েছে। নিচতলায় টিকা দেওয়ার জায়গা নেই, তাই টিকা নিতে হেঁটে উঠতে হয় 5 তলায়। রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটের টিকা প্রয়োগের বাস্তবতা এমনই। এছাড়াও রয়েছে বয়স্ক টিকা গ্রহণকারীদের নানা অভিযোগ। এদিকে ভারত থেকে আজ আসছে টিকার দ্বিতীয় চালান। টিকা প্রয়োগের পরিকল্পনায় আবারও আগের অবস্থানে ফিরে গেছে স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। এই হলো রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটের কোভিড-19 টিকাদান কেন্দ্র। নিচতলের এই ঘরটি টিকা প্রয়োগের জন্য মোটেই উপযুক্ত নয়। এক জায়গাতেই তথ্য যাচাই, টিকা প্রয়োগ সহ সবই চলছে। বিকল্প টিকা দেওয়ার বুথগুলো 5 তলায়। লিফটের সরাসরি এই ভবনের 5 তলায় যাওয়ার কোনো রাস্তা নেই, ফলে সিংহভাগ রোগীদেরই টিকা নিতে হেঁটেই উঠতে হচ্ছে। 5 তলায় উঠেছে, এখন নিচতলা বয়স্কদের নিচতলা বসছি। 5 তলায় হলে 5 তলায় উঠলাম। এখন ওরা বলে কি আপনারা একটা ভ্যাকসিন কার্ড নিয়ে আসেন। কোথায় সে ভ্যাকসিন কার্ড? নাকি আবার আরেক বিল্ডিং এ। হাসপাতালের পরিচালক জানান, সাধারণ রোগীদের চাপে এই হাসপাতালে টিকা দেওয়ার বিকল্প কোনো জায়গা না থাকায় এমন পরিস্থিতি। 70-80 জনকে টিকা দিতে পারি, এই কারণে এখানে করছি। অন দি আদার হ্যান্ড বয়স্ক লোকদের যেন কষ্ট না হয় সেজন্য আমি নিচে আলাদা বুথ করে রেখেছি।
এদিকে টিকা প্রয়োগের পরিকল্পনায় স্বাস্থ্য অধিদপ্তর আবারও ফিরে গেছে আগের অবস্থানে। প্রথম ডোজ 60 লাখ জনকে দেওয়ার সিদ্ধান্ত তাদের। সেই তথ্য আমাদের অধিদপ্তরের মহাপরিচালক জানান, এই টিকা কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারছে এ বিষয়ে গবেষণা শুরু হবে দ্বিতীয় ডোজ শুরুর পর। আমরা যেটা বড় আকারে করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ডোজ শেষ হওয়ার পরে। এটার জন্য আইডিসিআরকে বলা হয়েছে এবং তারা এ ব্যাপারে কাজ করছে। আশা করছি সময় মতন তারা করবে। সিরাম থেকে টিকার দ্বিতীয় চালানে যে 20 লাখ ডোজ টিকা আসছে তা প্রথম ডোজের জন্য ব্যবহার করা হবে নাকি দ্বিতীয় ডোজের জন্য সংরক্ষণ করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে ভারত থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান দেশে পৌঁছেছে। সোমবার রাত 12টায় ভ্যাকসিন বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই চালানে সেরাম ইনস্টিটিউট থেকে 20 লাখ ডোজ টিকা আসলো। এসব টিকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গুদামে নিয়ে যাওয়া হয়েছে। চকবাজারে অবৈধ প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 6 লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআই বলছে, লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠানটি তাদের লোগো ব্যবহার করছিল। প্রসাধনী তৈরিতে প্রতিষ্ঠানটি যে কেমিক্যাল ব্যবহার করছিল তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। মৌ খন্দকারের রিপোর্ট, জানাচ্ছেন সুকন্যা আমির। এভাবেই তৈরি হচ্ছে নামকরা দেশি বিদেশি প্রসাধনী সামগ্রী। নেই কোনো রকম ল্যাব টেস্ট। সোমবার দুপুরে চকবাজারের রহমতগঞ্জে অভিযান চালায় র্যাব ও বিএসটিআই। প্রতিষ্ঠানের কর্মচারীরা স্বীকার করেন, কয়েক বছর ধরেই তারা এভাবে প্রসাধনী তৈরি করছেন। ধরেন খান মার্কেটে দেই, চক মার্কেটে দেই, যেখানে অর্ডার পাই সেখানে আমাকে ফোন দিয়ে কয়, আমি দিয়ে আসি। আবার ধরেন ওখানে ঘোরাফেরা করি, আবার ওই মার্কেটে বোঝা পাইলে আবার ট্রান্সফারে নিয়ে দিই। বিএসটিআই বলছে, প্রতিষ্ঠানটি অনুমোদন না নিয়েই বিএসটিআই এর লোগো ব্যবহার করছিল। র্যাব জানায়, ক্রিম তৈরিতে যেসব কেমিক্যাল ব্যবহার করা হয় তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমি একটা কেমিক্যালের নাম বলবো, এখানে হাইড্রোকুইনাইন। এটা কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা আছে, সেই মাত্রার থেকে যদি এটা বেশি চলে যায় তাহলে কিন্তু এটা ত্বকের কিন্তু ক্যান্সার, দীর্ঘমেয়াদে ইউজে ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির 2 জনকে গ্রেফতারের পাশাপাশি 6 লাখ টাকা জরিমানা করা হয়। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সেক্রেটারি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সহ আরও অনেকেই। বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বাংলাদেশ কনসুলেটের অনারারি কনসাল এবং টপ অব মাইন্ডের সিইও জিয়াউদ্দিন আদিল। বিসিসিআই এর পক্ষে সম্প্রতি পরিচালনা পর্ষদের নবনির্বাচিত এই সদস্যকে ফুলেল শুভেচ্ছা সহ আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন সংগঠনের প্রেসিডেন্ট গাজী গোলাম মর্তুজা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ সুলতান উদ্দিন, সেক্রেটারি জেনারেল শাহজাহান মৃধা বেনু এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা। বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব জিয়াউদ্দিন আদিল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন। টপ অব মাইন্ড ছাড়াও তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক রিলেশনস এজেন্সি মাস্টারহেড পিআর এর প্রতিষ্ঠাতা ও সিইও। এবারে প্রবাসের খবর। প্রাণের ভাষা বাংলাকে হৃদয়ে ধারণ করে পৃথিবীর অন্য প্রান্তে গিয়েও নিজের মাতৃভাষাকে সম্মান দিতে ভোলে না বাঙালিরা। যে কারণে পৃথিবীর যেখানে বাংলাদেশিরা গিয়েছেন সেখানেই তারা চেষ্টা করেছেন নিজ ভাষার চিহ্ন ধরে রাখতে। দূর পরবাসেও অনেকে তার ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডটিও লিখেছেন বাংলায়।
যথাযোগ্য মর্যাদায় পালন করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের ভাষা দিবস উদযাপন নিয়ে নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীর মাঝেও স্বাস্থ্যবিধি মেনে বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিবসটি পালিত হয় দূতাবাস মিলনায়তনে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। এছাড়া দুবাইতে বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের দিনব্যাপী 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান সহ প্রবাসীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি অনুযায়ী স্বল্প পরিসরে বাহরাইনেও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় 21শে ফেব্রুয়ারি। আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিল। এছাড়া লেবাননেও অমর 21শে উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের শহীদদের স্মরণে নীরবতা পালন ও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দূতাবাসে তৈরি অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ও দূতাবাসের কর্মকর্তা সহ সাধারণ বাংলাদেশি প্রবাসীরা। পরিস্থিতির কারণে আপনারা জানেন যে বহু ভাষা ও বর্ণিল সাংস্কৃতিক আয়োজনে ইতালিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসের দিবসটি উপলক্ষে ডিজিটাল প্ল্যাটফর্মে দুদিনব্যাপী আয়োজনে ছিল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ভাষা শহীদদের জন্য দোয়া ও মোনাজাত, আলোচনা সভা এবং বহু ভাষা ভিত্তিক একটি বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ইতালির আরেক গুরুত্বপূর্ণ শহর ভেনিসে কিশোরগঞ্জ জেলা সমিতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে শহীদদের প্রতি সম্মান জানিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। স্পেনের মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নাহিদ সিহান, নিউজ 24। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে চলছে চারদিকে সাজটপ। পশ্চিমবঙ্গে ভোট হতে এখনও 2.5 থেকে 3 মাস বাকি। তার আগে রাজ্যের রাজনীতিতে সরগরম হয়ে উঠেছে কলকাতা। চলছে সমর্থন আদায়ে মিছিল সমাবেশ। কলকাতা নির্বাচন পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এক হাই ভোল্টেজ নির্বাচনে পরিণত হয়েছে। বিজেপি রাজ্যে আইন শৃঙ্খলা নেই বলে দাবি করায় নির্বাচনের দিন ঘোষণার অনেক আগেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছেন নির্বাচন কমিশন। অপরদিকে বিজেপি মিথ্যাচারিতা করছে বলে দাবি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এর সাথে ভারতের লাগাতার মূল্যবৃদ্ধি হচ্ছে পেট্রোপণ্যের। মূল্যবৃদ্ধির বিষয়ে কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ দেবাশিস কুমার বলেন, যেভাবে পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে, পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, রান্নার গ্যাসের দাম বেড়েছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল। আমাদের মূল বক্তব্য, যারা বলছেন সোনার বাংলা করবেন, তারা এই ধরনের মূল্যবৃদ্ধি করে বাংলাকে শ্মশানে পরিণত করার চেষ্টা করছেন। এর পাশাপাশি নির্বাচনের দিন ঘোষণার আগে রাজ্যের কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে তিনি জানান, কেন্দ্রীয় বাহিনী আসুক, সেটা নির্বাচন কমিশনকে আমরা কোনো অবস্থাতেই প্রভাবিত করব না। যারা করছেন তারা কেউ করছেন বা করতে পারেন, তাদের ব্যাপার। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচন পশ্চিমবাংলায় হবেই। কলকাতা কর্পোরেশনের অপর এক দায়িত্বপ্রাপ্ত কর্তা বলেন, মিথ্যাচারিতা করছেন মোদী সরকার। 2014 সালে অনেক কথা বলে মোদী এসেছিল, ভারতবর্ষের মানুষের মধ্যে একটা আশা জাগিয়েছিল। কিন্তু এই 7 বছরে ভারতবর্ষের মানুষ তারা বুঝতে পেরেছে মোদী কথায় যেগুলো বলে, কাজে কিন্তু মোদী সেটা করে না। এছাড়া বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে তিনি বলেন, আমি বলবো এটা সম্পূর্ণভাবে মোদীর মিথ্যাচারিতা। ইদানিংকালে কোনো বাংলাদেশ থেকে কোনো সেইভাবে রোহিঙ্গিরা আসেনি। কলকাতাবাসী খুরশিদ আহমেদ বলেন, শহরে যা উন্নতি করেছেন তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারেও মুখ্যমন্ত্রী থাকবেন মমতাই। এখানে সব একজুট আছে, মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে, আর কারোর সঙ্গে থাকবে না। পশ্চিমবঙ্গে ভোট হতে এখনো 2.5 থেকে 3 মাস বাকি। তার আগে রাজ্যের রাজনীতিতে সরগরম হয়ে উঠেছে কলকাতা। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। জান্তা সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে মিয়ানমার জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন সেনা অভ্যুত্থান বিরোধীরা। প্রধান শহরগুলোয় জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশে নিজেদের অবস্থান তুলে ধরছেন তারা। এদিকে সামরিক সরকারের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। অং সান সু চি সহ বন্দী নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট।
মিয়ানমারে বিক্ষোভকারীদের দমাতে এখন প্রতিনিয়ত গুলি চালাচ্ছে জান্তা সরকার। চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার খাইনের অন্ত্যেষ্টিক্রিয়ার শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামে নিপীড়িত রাস্তায়। এ সময় চলমান আন্দোলনকে আরো বেগবান করতে সোমবার দেশজুড়ে দেওয়া হয় ধর্মঘটের ডাক। তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবারের কর্মসূচি নিয়ে বিক্ষোভকারীদের সতর্ক করে। সামরিক সরকার সর্বোচ্চ সংযম দেখাচ্ছে, তবে বিক্ষোভকারীরা কিশোর যুবকদের উস্কে দিয়ে সংঘাত বাড়িয়ে তুলছে। এমন পদক্ষেপে আরও প্রাণহানি হতে পারে। আর জান্তার হুমকিকে উড়িয়ে দিয়ে সোমবার মিয়ানমার জুড়ে সাধারণ ধর্মঘটের ডাকে রাস্তায় নামেন আন্দোলনকারীরা। হাজারো মানুষ একত্রিত হয়ে অভ্যুত্থানের বিরুদ্ধে নিজেদের সরব অবস্থান তুলে ধরে। বেশ কয়েকটি দেশের দূতাবাসের রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। এমনকি বিক্ষোভের মুখে অচল হয়ে পড়েছে দেশটির ব্যবসায়িক কার্যক্রম, ব্যাংকিং ব্যবস্থা, নাজুক হচ্ছে দেশের অর্থনীতি খাত। এদিকে মিয়ানমারের শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে কঠোর না হয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব ডমিনিক রাব। এছাড়া সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। মাসুদ রানা, নিউজ 24। এবার নিউজ 24 স্পোর্টস। ক্রিকেটারদের সাথে নতুনভাবে কেন্দ্রীয় চুক্তি করবে বোর্ড। এতে একজন ক্রিকেটার কোন কোন ফরম্যাটে খেলতে চায় তা স্পষ্টভাবে করা হবে। মূলত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে সাকিব আল হাসান আইপিএলকে বেছে নেয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যাতে করে ভবিষ্যতে সিরিজের আগে কেউ টেস্ট খেলা থেকে বেঁকে না বসতে পারে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিবের টেস্ট না খেলা হতাশাজনক। এদিকে মঙ্গলবার বিকেলে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। কারো মুখ গোমরা তো কারো মুখে হাসি। নিউজিল্যান্ডগামী দলের ফটো সেশনে তামিম মুশফিকের এই মিশ্র অভিব্যক্তি যেন বলে দেয় বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক অবস্থা, যেখানে ওয়ানডেতে টাইগারদের অদম্য পারফরমেন্স আর টেস্টে ছন্ন ছাড়া রূপ দুটোই অবস্থান করে পাশাপাশি। যে রোগের কারণে একই দলের এই দুই ভিন্ন রূপ, এবার তার ভ্যাকসিন নিয়ে হাজির বিসিবি। টেস্ট ক্রিকেটকে শক্তিশালী করতে ক্রিকেটারদের সাথে নতুন চুক্তিতে যাচ্ছে বোর্ড, যেখানে থাকবে ম্যাচ খেলার বাধ্যবাধকতা। আমরা ওদের সাথে একটা কন্ট্রাক্টে যাব, এখন ওখানটাও ক্লিয়ারলি লেখা থাকবে যে কে কোন ফরম্যাট খেলতে চায় তাদেরকে বলতে হবে, এবং এটাও জানতে হবে যে তাদের যদি ওই সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো কিছু থাকে তাহলে তারা কি ন্যাশনাল টিমে খেলবে না ওখানে, কারণ এই কন্ট্রাক্টে যে সই করবে তাকে তখন তো আমরা যেতে দিব না। সাকিবের এই সিদ্ধান্তে মন খারাপ নাজমুল হাসান পাপনের। জানিয়েছেন, দেশের প্রয়োজনের সময় এভাবে সরে দাঁড়ানো মোটেও কাম্য নয়। একটা প্লেয়ারের পিছনে তো কম ইনভেস্ট করি না আমরা। এরপরে যদি কেউ বলে যে আমি নেক্সট টেস্টটা না খেলে, মানে আমার ধারণা ছিল সবাই উঠে পড়ে লাগবে যে নেক্সট টেস্টটা আমাদের জিততেই হবে, সেই জায়গায় যদি কেউ মনে করে এটা খেলবে না, অন্য একটা ফ্র্যাঞ্চাইজি লিখবে, এরপর আর কিছু বলার থাকে না। সাকিবের মতো মুস্তাফিজও এবার আইপিএলে দল পেয়েছেন। প্রশ্ন থেকেই যায়, ফিজ কি সাকিবের পথ ধরবেন নাকি লঙ্কায় দলের হাল? মুস্তাফিজ আজকে এসেছিল আমার সাথে দেখা করতে, আমাকে বলেছে সে আইপিএল এর ব্যাপারে যাবে কিনা জানতে চায়। আমি বলেছি, দেখো এখানে আমার কিছুই বলার নাই, তুমি যদি খেলতে না চাও, তুমি যদি ওখানে যেতে চাও, আমাদেরকে একটা চিঠি দিয়ে দাও, আমরা তোমাকে আটকাবো না। এবার প্রস্তুতি ছাড়াই নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, যেটাকে নতুন অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি। তবে এই চ্যালেঞ্জকে সঙ্গী করেই মঙ্গলবার বিকেল 4টায় তাসমান পাড়ের দেশে উড়াল দেবে টাইগাররা। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। শেষ করবো এখনকার নিউজ 24 সংবাদ, তার আগে শিরোনামগুলো আরো একবার।